সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত জোছনা ও জননীর গল্প উপন্যাসটির 40তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। দরজা খুলেই ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী আনন্দিত গলায় বললেন, আরে তুমি কেমন আছো শাহেদ? নাইমুল স্যারের পা ছুঁয়ে সালাম করতে করতে বলল, স্যার, আমি শাহেদ না, নাইমুল। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন, নাইমুল নামটাই মাথায় এসেছে, বলার সময় শাহেদ বলে ফেলেছি। তোমার ওই বন্ধুটা কোথায়? সে ইন্ডিয়ার দিকে রওনা হয়েছে, তার স্ত্রী কন্যার অনুসন্ধানে। আজ সকালেই রওনা হয়েছে। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী বিস্ময়ে অভিভূত হবার মতো ভঙ্গি করলেন, মুখে বললেন, বলো কি, আশ্চর্য তো। নাইমুল মনে মনে হাসল। কি অদ্ভুত মানুষ! জগতের কোনো কিছুর সঙ্গে মানুষটার যোগাযোগ নেই, অথচ তা তিনি প্রকাশ করতেও অনিচ্ছুক। স্যার, দুপুরে আপনার সঙ্গে খাবো। অবশ্যই খাবে, স্পেশাল ডিশ হবে। তুমি বাজার করে নিয়ে আসো, ঘরে চাল ডাল ছাড়া কিছুই নেই। ইলিশ মাছ খাওয়া যাক, কি বলো? মাছ কাটিয়ে নিয়ে আসবে, তেলে ভেজে গরম গরম খাবো। নাইমুল বলল, মাছ খাওয়া যাবে না স্যার, বাংলাদেশের মানুষ এখন মাছ খায় না। কেন মাছ খায় না কেন? মিলিটারিরা মানুষ মেরে নদীতে ফেলে, নদীর মাছ মরা গলা ডেড বডির মাংস খায়, এজন্যেই মাছ খাওয়া নিষেধ। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী বললেন, ইলিশ মাছ তো নদীর মাছ না, সাগরের মাছ। সাগরের মাছ হলেও এরা ধরা পড়ে নদীতে। সেটাও কথা, তবে মাছ ডেড বডি খাবে কেন? মাছ কি আমিষাশী? লাইব্রেরি ঘরে যাও তো, মাছের উপর কিছু বইপত্র থাকার কথা, পড়ে দেখি মাছ আমিষাশী কিনা। দেখা যাবে মাছ আমিষই খায় না, মাটি শৈবাল এইসব খায়। মাঝখান থেকে আমরা মাছ খাওয়া বন্ধ করে বসে আছি। নাইমুল লাইব্রেরি ঘরেই গেল না, সরাসরি রান্নাঘরে ঢুকে গেল। তার চায়ের পিপাসা হয়েছে। নাইমুল রান্নাঘর থেকে বলল, স্যার, আপনি চা খাবেন? ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী বিরক্ত গলায় বললেন, তুমি রান্নাঘরে কি করছো? তোমাকে বললাম না মাছের উপর বই খুঁজে বের করতে? নাইমুল চায়ের পানি বসিয়ে দিয়ে মাছের উপর বই খুঁজতে গেল। স্যারের উপর তার সামান্য রাগ হচ্ছে। ডেড বডি পানিতে ফেলছে বলে মাছ খাওয়া বন্ধ, এই বিষয়টি তার কাছে গুরুত্বহীন। গুরুত্ব পেয়ে গেছে মাছের খাদ্য কি। নাইমুল। জি স্যার। বই পাওয়া গেছে? খুঁজছি স্যার, সব বই এলোমেলো করে রাখা। বই তো এলোমেলোই থাকবে, গোছানো থাকবে শাড়ি জামা কাপড়। ভালো কথা। তুমি কি বিয়ে করেছ? জি স্যার। ওই রাতে তো আমি ভালো বিপদে পড়েছিলাম, তুমি ভুল ঠিকানা দিয়ে চলে গেলে। আমি রাত 10টা পর্যন্ত বাড়ি খুঁজলাম। তোমার স্ত্রীর নাম কি? মরিয়ম। সুন্দর নাম, যিশুর মাতা মরিয়ম। হ্যাঁ, তুমি বৌমাকে নিয়ে অবশ্যই একদিন আসবে। আগে থেকে খবর দিয়ে আসবে যেন শার্ট পাঞ্জাবি কিছু একটা গায়ে থাকে। খালি গায়ে থাকা হয়েছে অভ্যাস, মেয়েদের সামনে খালি গায়ে থাকা বিরাট অসভ্যতা। আমি খবর দিয়ে তাকে আনবো। বই পাওয়া গেছে স্যার? ভেরি গুড। আমার কাছে বইটা দাও, আর একটা কাগজ কলম দাও। কাগজ কলম কি জন্যে? নোট করি। ছাপার অক্ষরের উপর দিয়ে শুধু চোখ বুলিয়ে গেলে তো হবে না, নোট নিতে হবে। কি পড়েছ সেটা ভাবতে হবে। স্যার, আমি কয়েকদিন আপনার সঙ্গে থাকব। থাকো, আপনার অসুবিধা হবে না তো? ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী জবাব দিলেন না।
তিনি খাতায় নোট নেওয়া শুরু করেছেন। নাইমুল বলল, গতকাল আপনার বাড়ির কথা একেবারেই মনে আসেনি। গতকাল রাতে থাকার জায়গা খুঁজে পাচ্ছিলাম না। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী এই কথার উত্তরেও কিছু বললেন না। চায়ের পানি ফুটছে। নাইমুল চা বানাতে গেল। মৎস্য বিষয়ক জটিলতা শেষ না হওয়া পর্যন্ত ঋষিতুল্য এই মানুষটি কোনো কথা বলবেন না, এটা বোঝা যাচ্ছে। পুণ্যবান মানুষের আশেপাশে থাকলেই পুণ্য হয়, আলাদা করে পুণ্য করতে হয় না। নাইমুল ঠিক করল কয়েকদিন এই মানুষটার আশেপাশে থেকে সে পুণ্য সঞ্চয় করে নেবে। এই আলাভোলা মানুষ তার জীবনের সমস্ত সঞ্চয়, পৈতৃক বাড়িঘর সবই ঢাকা বিশ্ববিদ্যালয়কে দান করে গেছেন। তিনি এখন চলেন বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া পেনশনের টাকায়। মাঝে মাঝে তার মেয়ে কানাডা থেকে ডলার পাঠায়। স্যার। বলো। একটা প্রশ্ন ছিল, আপনি কি এই বাড়িটাও ইউনিভার্সিটিকে দান করে দিয়েছেন? তবে আমার মৃত্যুর পর। ইউনিভার্সিটি যদি এখনই বাড়ি চায়, আপনি কি করবেন? ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী রেগে গেলেন। ধমকের স্বরে বললেন, বিশ্ববিদ্যালয়ের এটা তো খুবই অন্যায় সিদ্ধান্ত। আমি তো বলে দিয়েছি মৃত্যু পর্যন্ত আমাকে এই বাড়িতে থাকতে দিতে হবে। লিখিত কোনো ডিড অবশ্যই হয় নাই, মৌখিক কথা। দেখি টেলিফোনটা দাও, ভাইস চ্যান্সেলর সাহেবের সঙ্গে কথা বলি। হুট করে আমাকে এত বড় ঝামেলায় ফেলা তো ঠিক না। নাইমুল বলল, স্যার আপনি আপনার কাজ করুন, ইউনিভার্সিটি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। চা খান স্যার, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী চায় চুমুক দিয়ে খাতায় নোট নিতে লাগলেন। রুই মাছ, বৈজ্ঞানিক নাম ল্যাবিও রোহিটা, খাদ্য উদ্ভিদ ভুক, মাটিও খায়। কাতল, বৈজ্ঞানিক নাম খ্যাটলা খ্যাটলা, খাদ্য ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, শ্যাওলা জলজ উদ্ভিদ, ছোট চিংড়ি ও পোকামাকড়। মৃগেল মাছ, বৈজ্ঞানিক নাম সিরাইনাস মৃগালা, খাদ্য পচা জলজ উদ্ভিদ, পোকামাকড়, মৃত প্রাণীর দেহাবশেষ, মাটি। চিতল, বৈজ্ঞানিক নাম নোটোপটেরাস চিটালা, খাদ্য আমিষাশী। এ পর্যন্ত লিখে ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী ঘোষণা দিলেন, মাছ খাওয়া যাবে না। মাছের ডেড বডি খাবার সম্ভাবনা আছে। দুপুরে হবে ডিমের ঝোল। মিলিটারিরা গৌরাঙ্গকে ধরে নিয়ে যাচ্ছে। তার পরনে একটা অতি ময়লা কালো রঙের প্যান্ট, খালি গা। অনেকদিন দাঁত ব্রাশ করা হয়নি বলে দাঁত কালচে হয়ে আছে। ঠোঁটের কোণে দগদগে ঘায়ের মতো হয়েছে। গৌরাঙ্গের কোমরে দড়ি বাঁধা, তবে তাকে মোটেই চিন্তিত বলে মনে হচ্ছে না। সে মনের আনন্দে সিগারেট টানছে। এই সিগারেট কিছুক্ষণ আগে এক লেফটেন্যান্ট সাহেব দিয়েছেন। তিনি যে শুধু সিগারেট দিয়েছেন তা না, লাইটার দিয়ে সিগারেট ধরিয়েও দিয়েছেন। মিলিটারিরা বদ্ধ উন্মাদে মানুষটাকে নিয়ে খুবই মজা পাচ্ছে। লেফটেন্যান্ট সাহেব এক একবার পাগলটার সঙ্গে কথা বলেন এবং আনন্দে প্রায় ভেঙে পড়েন। এই, তুমি হিন্দু? ইয়াস স্যার। তুমি যে হিন্দু এটা প্রমাণ করো, প্যান্ট খুলে দেখাও। গৌরাঙ্গ সঙ্গে সঙ্গে প্যান্ট খুলে দেখালো। তার মুখ ভর্তি হাসি। तुम्हारा बीबी कहाँ? मिलिट्री ले गया। तुम्हारा बच्चा? गुल्ली খতম। খতম বলার সময় গৌরাঙ্গ চোখ বন্ধ করে জিভ বের করে মরে যাওয়ার ভঙ্গি করল। মিলিটারির দলটার বড় আনন্দময় সময় যাচ্ছে। গৌরাঙ্গ যাই করছে তাতেই তাদের পছন্দ হচ্ছে। শেখ মুজিবকে? লিডার, আওয়ার গ্রেট লিডার,
জয় বাংলা। তুমি জয় বাংলার লোক? ইয়েস স্যার। জয় বাংলার লোকদের আমরা কি করি জানো? জানি স্যার, গুল্লি করেন। তোমাকেও তো গুল্লি করব। জি আচ্ছা স্যার। আরেকটা সিগারেট খাবে? জি স্যার। লেফটেন্যান্ট সাহেব আবারও সিগারেট দিলেন, আবারও নিজেই ধরিয়ে দিলেন। তিনি পাগলটাকে আর্মি মেসে নিয়ে যেতে বলেন। গাছের সঙ্গে বাধা থাকবে, সবাই মজা পাবে। পাগলটা ইংরেজি জানে, এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। হোয়াট ইজ ইয়োর নেম? মাই নেম ইজ গৌরাঙ্গ। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য নেম? ফেয়ার স্কিন। লেফটেন্যান্ট সাহেব বললেন, বলো, পাকিস্তান জিন্দাবাদ। গৌরাঙ্গ লজ্জা লজ্জা গলায় বলল, জয় বাংলা। এতেও লেফটেন্যান্ট সাহেব খুব মজা পেলেন। গৌরাঙ্গকে আর্মি মেসে নিয়ে যাওয়া হলো। ৩৬তম ব্রিগেডের প্রধান মেজর জেনারেল জামশেদের খাস কামরায় জরুরি স্টাফ মিটিং বসেছে। উপস্থিত আছেন ৯৩ ব্রিগেডের প্রধান ব্রিগেডিয়ার কাদের, ট্যাঙ্ক বাহিনী প্রধান কর্নেল ফজলে হামিদ, বিমান বাহিনী প্রধান এয়ার কমোডর এনাম আহমেদ, ব্রিগেডিয়ার কাসিম এবং ব্রিগেডিয়ার বশির। নারায়ণগঞ্জ এলাকার দায়িত্বে নিযুক্ত ব্রিগেডিয়ার মঞ্জুর শুধু আসেননি, তিনি জেনারেল নিয়াজিকে নিয়ে আসবেন বলে জানিয়েছেন। জরুরি স্টাফ মিটিং সকাল ৯টায় শুরু হবার কথা। এখন বাজছে ১০টা ১১। মিটিং শুরু হয়নি, কারণ জেনারেল নিয়াজি এসে পৌঁছাননি। তিনি জানিয়েছেন, পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল গুল হাসানের সঙ্গে তার অতি জরুরি কিছু কথা হবে। পশ্চিম পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেই কথা হচ্ছে না, আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ব্রিগেডিয়ার বশির বললেন, আমরা নিজেরা কি আলোচনা শুরু করতে পারি না? জেনারেল জামশেদ প্রশ্নের জবাব দিলেন না। তিনি তার সামনে রাখা টিপট থেকে চায়ের কাপে চা ঢাললেন। ছোট্ট একটা দুর্ঘটনা ঘটল। চায়ের কাপ উল্টে গেল, চা পড়ল ধবধবে সাদা টেবিলে। গত স্টাফ মিটিংয়ে একই ব্যাপার ঘটেছে। এর পেছনে কি কোনো ইঙ্গিত আছে? যুদ্ধকালীন সময়ে ছোটখাটো বিষয়েরও অর্থ খোঁজা হয়, লক্ষণ বিচার করা হয়। ডেজার্ট ফক্স খ্যাত ট্যাঙ্ক সেনাপতি জেনারেল রোমেলো অভিযান শুরুর আগে নানান লক্ষণ বিচার করতেন। টেবিল ক্লথে পড়া চা মুছে দেবার জন্য জেনারেল জামশেদের এডিসি রুমাল নিয়ে এগিয়ে এলেন। জামশেদ তাকে হাতের ইশারায় চলে যেতে বললেন। টেবিল ক্লথের চা ম্যাপের মতো তৈরি করছে। কে জানে, এই ম্যাপেও হয়তো ইশারা আছে। ম্যাপটা দেখতে হয়েছে ইংল্যান্ডের ম্যাপের মতো। ব্রিগেডিয়ার কাদের হাতের ঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, আমরা কতক্ষণ অপেক্ষা করব? জেনারেল জামশেদ টেবিল ক্লথে তৈরি হওয়া ম্যাপ থেকে দৃষ্টি সরিয়ে ব্রিগেডিয়ার কাদিরের দিকে তাকালেন। কাদির বললেন, স্যার, আপনি কি জেনারেল নিয়াজির সঙ্গে আরেকবার কথা বলে দেখবেন? আমরা আর কতক্ষণ অপেক্ষা করব? আমাকে টঙ্গী যেতে হবে, সেখানে আমার ফিল্ড মিটিং আছে। জেনারেল জামশেদ টেলিফোনের দিকে হাত বাড়ালেন, আর তখনই টেলিফোন বাজল। নিয়াজির ফুর্তি মাখা গলা শোনা গেল। হ্যালো জামশেদ। ইয়েস স্যার। তোমরা মিটিং শুরু করে দাও, আমি আজ আর আসবো না। ঠিক আছে স্যার। উপস্থিত সবাইকে তাদের অতি বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য আমার অভিনন্দন জানাবে। অবশ্যই জানাবো। তারা সবাই পাকিস্তানের নিবেদিত যোদ্ধা এবং পাকিস্তানের অহংকার। জি স্যার। তোমার গলার স্বর বিষণ্ণ কেন? গত রাতে তুমি কি তোমার স্ত্রীকে স্বপ্নে দেখেছ? স্ত্রীকে স্বপ্নে দেখলে সৈনিক পুরুষদের মন বিষণ্ণ হয়। হ্যালো জামশেদ। ইয়েস স্যার। মজার একটা জোক শোনো। এই জোকটা তুমি তোমার অফিসারদের সঙ্গে শেয়ার করতে পারো, সবাই মজা পাবে। এক পাঞ্জাবি সুবেদার মেজর নাম মিঠা খান
তার আসল যন্ত্রটার দৈর্ঘ্য ছিল 1 ফুট। মন দিয়ে শোনো, 1 ফুট। সে তার এই বিশেষ যন্ত্র সুরক্ষিত রাখার জন্যে তার স্ত্রীকে একটা উলের মোজার মতো জিনিস বানাতে বলল। জামশেদ, শুনতে পাচ্ছ? পাচ্ছি। যন্ত্রটার দৈর্ঘ্য কত মনে আছে তো? 1 ফুট। রাইট। তোমার স্মৃতিশক্তি অসাধারণ। যাই হোক, মূল গল্প শোনো। মিঠা খানের স্ত্রী উলের মোজার মতো জিনিস তৈরি করল। তারপর জেনারেল জামশেদ ধৈর্য ধরে কুৎসিত রসিকতাটা শুনলেন। ভদ্রতার হাসি হাসা উচিত, কিন্তু তার প্রয়োজন নেই, কারণ নিয়াজি নিজেই হেসে টেলিফোন ফাটিয়ে ফেলছেন। অন্য কারো হাসি শোনার প্রয়োজন তার নেই। জামশেদ, রসিকতাটা কেমন? ভালো রসিকতা। 1 লাইনের আরেকটা গল্প আছে, মডিফাইড ভার্সন। তোমাকে আরেকদিন শোনাবো, মনে করিয়ে দেবে। জি, মনে করিয়ে দেব। আমি যে আনন্দে আছি বুঝতে পারছো? আপনি সবসময় আনন্দে থাকেন। দ্যাটস রাইট। তবে আজ আনন্দিত হবার মতো ব্যাপার আছে। চাইনিজ আর কামিং। সে তো অনেক দিন থেকেই শুনছি। অনেক দিনের শোনা আর আজকের শোনা আলাদা। তারা ঝাঁকে ঝাঁকে নামবে। নামলে তো ভালোই। 1 সপ্তাহের মধ্যেই ঘটনা ঘটবে। ভালো কথা। চাইনিজদের নিয়ে একটা মজার রসিকতা আছে, শুনবে? বলুন, শুনছি। নিয়াজি চাইনিজদের নিয়ে রসিকতাটা শুরু করেও শেষ করতে পারলেন না। হেডকোয়ার্টার্স থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তাকে লাইনে থাকতে হলো। জেনারেল জামশেদ জরুরি মিটিং শুরু করলেন। আজকের এজেন্ডা সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা। তিনি সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমাদের সৈনিকদের মোরাল কি? তার প্রশ্নের কেউ উত্তর দিল না। জেনারেল জামশেদ বললেন, সৈনিকদের মোরাল সর্বনিম্ন পর্যায়ে আছে বলে আমার ধারণা। এর কারণটা কি? যুদ্ধ শুরুই হয়নি, কিছু মুক্তি এদিক ওদিক ফুটফাট করছে, এতেই এ অবস্থা। কিছু বর্ডার আউটপোস্ট চাপের মধ্যে আছে, কিন্তু এখনও তো কোনো আউটপোস্ট কেউ দখল করেনি। ইন্ডিয়া সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করলে তবেই আমরা খানিকটা চাপে পড়ব। এয়ার কমোডোর এনাম আহমেদ বললেন, খানিকটা চাপে পড়ব? আমরা কি নিজেদের সম্পর্কে অতিরিক্ত আস্থা দেখাচ্ছি না? একজন প্রকৃত সৈনিক কি নিজেকে শত্রুর কাছে তুচ্ছ ভাববে? জেনারেল, আপনি কি বলতে চাচ্ছেন? আমি প্রকৃত সৈনিক না। আপনি অকারণে উত্তেজিত হচ্ছেন কেন? বিমান বাহিনীর প্রধান কাজ উত্তেজিত হওয়া। মূল যুদ্ধ করে স্থলবাহিনী, আর বাকিরা উত্তেজিত হয়। আপনি কি এই জরুরি মিটিং ব্যক্তিগত কোন্দলের জন্য ডেকেছেন? জেনারেল জামশেদ বললেন, আপনি এই মিটিং অপ্রয়োজনীয় মনে করলে চলে যেতে পারেন। কিছুক্ষণের জন্যে সবাই চুপ করে গেল। পরিস্থিতি সামাল দিলেন কর্নেল ফজলে হামিদ। তিনি বললেন, আমাদের সামনের সময়টা ভালো না। সামনের দুঃসময়ের কথা ভেবে আমরা কি আমাদের কথাবার্তায় কিছুটা সংযত হতে পারি না? জেনারেল জামশেদ বললেন, আমি যে সাময়িক উত্তেজনা দেখিয়েছি তার জন্যে দুঃখিত। সত্যি কথা আপনাদের বলি, আমি হতাশাগ্রস্ত। বড় বড় কথা হতাশাগ্রস্তরা বলে। মুক্তিদের আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করছি। এদের তুচ্ছ করা কি এখন আর উচিত? এরা শক্তি সঞ্চয় করছে। এয়ার কমোডোর বললেন, এরা এমন কোনো শক্তি সঞ্চয় করেনি যে আপনার মতো একজন শক্ত জেনারেল হতাশাগ্রস্ত হবেন। জেনারেল জামশেদ তার রিভলভিং চেয়ার পুরোপুরি এয়ার কমোডোরের দিকে ফিরিয়ে বললেন, কাদের সিদ্দিকী নামের সিভিলিয়ানকে আপনি চেনেন? চেনেন না? নামটা পরিচিত বলে মনে হচ্ছে না। নামটা পরিচিত হবার কথা। ৩৬তম ব্রিগেডের একটা বড় অংশ আমরা তার পেছনে লাগিয়েছি। আপনাকে আপনার বিমান বাহিনী নিয়ে বেশ কয়বার তাদের আক্রমণ করতে হয়েছে। তার টিকির দেখাও আমরা পাচ্ছি না। তারপরেও আপনি যদি বলেন তার নাম আপনার কাছে পরিচিত মনে হচ্ছে না,
তাহলে আমার আর কিছু বলার নেই। তার ভয়ে এতটা ভীত হবার কোনো কারণ দেখি না। আপনি দেখছেন না, আমি দেখছি। আমাদের অস্ত্র বোঝাই জাহাজ সে দখল করে নিয়েছে, তাও একটা না। তার হাতে এখন অস্ত্রের অভাব নেই। আমাদের আজকের এই জরুরি মিটিং কি তাকে নিয়ে? তার মতো আরও তৈরি হবে। হোক, তখন দেখা যাবে। ভবিষ্যতে কি হবে তা নিয়ে এখনই দুঃস্বপ্ন দেখা কাজের কথা না। বেশ, তাহলে কাজের কথা কি আপনি বলুন। সভা আবারও নীরব হয়ে গেল। একসময় ব্রিগেডিয়ার কাসিম বললেন, চাইনিজ সাহায্যের কথা শুনছি, সে সাহায্য কবে এসে পৌঁছবে? জেনারেল জামশেদ ক্লান্ত গলায় বললেন, চাইনিজ সাহায্যের আমাদের প্রয়োজন কি? হেয়ার কমোডর এনাম আহমেদের মতো দুর্ধর্ষ মানুষজন থাকতে আমরা কেন বাইরের দিকে তাকিয়ে আছি? যাই হোক, আজকের মিটিং অসম্পূর্ণ। জেনারেল নিয়াজির উপস্থিতিতে আমরা অতি সত্বর আবার বসব। গুড ডে। পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল গুল হাসানের সঙ্গে জেনারেল নিয়াজির টেলিফোনের মাধ্যমে কিছু কথাবার্তা হলো। অস্ত্র এবং 20টি মাঝারি ধরনের ট্যাঙ্ক নিয়ে একটা চীনা জাহাজ চিটাগাং পোর্টে ভিড়েছে। কথাবার্তা হলো মাল খালাস প্রসঙ্গে। গুল হাসান বললেন, আপনি অস্ত্র খালাস করবেন, কিন্তু ট্যাঙ্কগুলো পাঠিয়ে দেবেন পশ্চিম পাকিস্তানে। নিয়াজি বললেন, ট্যাঙ্কগুলোই আমার প্রয়োজন। ট্যাঙ্কগুলো আপনি চিটাগাং থেকে ঢাকা কিভাবে নিয়ে যাবেন? ট্রেন যোগাযোগ বন্ধ, সড়কপথের সমস্ত ব্রিজ নষ্ট। ট্যাঙ্কগুলো কিভাবে ঢাকায় নেব তা আমার ব্যাপার। আপনি কি দয়া করে বলবেন ট্যাঙ্কগুলি কিভাবে নেবেন? কিভাবে নেব সেটা আমার ব্যাপার। আমারও জানার ব্যাপার থাকতে পারে। অস্ত্র এবং ট্যাঙ্ক এসেছে ইস্টার্ন কমান্ডের জন্যে। মূল প্রসঙ্গে আসুন। ট্যাঙ্কগুলো আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে নেবেন? আমি তো আগেও বলেছি, সেটা আমার ব্যাপার। শুনুন জেনারেল, সব ট্যাঙ্ক আপনি করাচি পোর্টে পাঠাবেন। এটা হচ্ছে একটি সামরিক আদেশ। গুল হাসান টেলিফোন রেখে দিলেন। নিয়াজি সামরিক আদেশ অগ্রাহ্য করলেন। জাহাজের সব কিছুই চিটাগাং পোর্টে খালাস করা হলো। সূত্র মেমোয়ার, গুল হাসান খান। টেলিফোনের কথাবার্তায় জেনারেল নিয়াজির মেজাজ বেশ খারাপ হলো। তবে মেজাজ খারাপ বেশিক্ষণ স্থায়ী হলো না। তিনি সামান্য ভদকা পান করলেন। ভদকা শীতের দেশের পানীয় হলেও বাংলাদেশের গরমেও এটা ভালো লাগে। প্রচুর বরফ এবং প্রচুর লেবু দিয়ে বানানো ভদকার গ্লাসে চুমুক দেয়া মাত্রই তার মনে এক ধরনের ফুরফুরে ভাব হয়। মনে হয় সৈনিক জীবনটা তো খারাপ না। বিশাল এক দায়িত্ব নিয়ে তিনি এসেছেন। দায়িত্ব তিনি ভালো মতোই পালন করছেন। এই যুদ্ধ কিছুদিনের মধ্যেই থেমে যাবে। তখন তিনি ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে যাবেন। পাঠ্য বইয়ে লেখা হবে, পাকিস্তানের অতি দুঃসময়ে টাইগার নিয়াজি হাল ধরেছিলেন। তিনি অতি দ্রুত ভদকার গ্লাসে চুমুক দিচ্ছেন। এত দ্রুত খাওয়া ঠিক হচ্ছে না, কিন্তু তার অসুবিধা হচ্ছে না। বরং মনে হচ্ছে তার চিন্তা পরিষ্কার হচ্ছে, মাথা থেকে কুয়াশা সরে যাচ্ছে। তিনি ঠিক করলেন একটি আত্মজীবনীও লিখবেন, যেখানে পূর্ব পাকিস্তানকে পোষ মানানোর গল্প সুন্দরভাবে লেখা থাকবে। বইটি লেখার সময় তিনি বিনয়ী থাকবেন। বীর পুরুষরা বিনয়ী হয়। বিনয়ও বীরত্বের লক্ষণ। আত্মজীবনীটা ইংরেজিতে লেখা হবে, যাতে সব ভাষাভাষীরা পড়তে পারে। বইটার প্রথম লাইনটা হবে, ইট ওয়াজ এ মনসুন অফ ডিসকন্টেন্ট। জেনারেল নিয়াজির মন অতি দ্রুত আনন্দে পূর্ণ হল। এত আনন্দ একা একা ধারণ করা যায় না, আনন্দ বিলিয়ে দিতে হয়। তিনি জেনারেল জামশেদকে টেলিফোন করলেন। তাকে একটা জরুরি নির্দেশও দিতে হবে। কি নির্দেশ তা মনে পড়ছে না, তবে মনে পড়বে। কথা বলতে বলতেই মনে পড়বে। নেশা করার এই এক আনন্দ। মানুষ একই সঙ্গে সবকিছু ভুলে যায়, আবার তার সব কিছুই মনে পড়ে। হ্যালো জামশেদ। ইয়েস স্যার। আমি একটা আত্মজৈবনিক গ্রন্থ লেখার
পরিকল্পনা করেছি। ভালো করেছেন স্যার। এটি হবে পাকিস্তান রক্ষা বিষয়ক একটা প্রামাণ্য দলিল। অবশ্যই বইটিকে আমি সুখপাঠ্য করার ব্যবস্থা করব। আপনার পক্ষে কাজটা করা কঠিন হবে না। অসংখ্য গল্প আপনি জানেন, সেসব গল্প নিশ্চয়ই বইতে পাওয়া যাবে। তা পাবে। ইস্টার্ন কমান্ডে তুমি এবং তোমার বীর সৈনিকরা যে সাহসী ভূমিকা রেখেছে তার উল্লেখ থাকবে। স্যার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, আমি সবাইকে সবার প্রাপ্য সম্মান দেব। ভালো কথা। তোমার প্রতি একটি জরুরি নির্দেশ আছে। এতক্ষণ মনে পড়ছিল না, এখন মনে পড়েছে। স্যার বলুন। চিটাগাং পোর্টে কিছু ট্যাঙ্ক খালাস করা হচ্ছে। তুমি ট্যাঙ্কগুলো ঢাকায় আনার ব্যবস্থা করো। সেটা কিভাবে সম্ভব? আমি তোমাকে নির্দেশ দিলাম, কিভাবে সম্ভব তা তোমার ব্যাপার। আমি দেখতে চাই নির্দেশ পালিত হয়েছে। জেনারেল জামশেদ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ছোট্ট একটা দুঃসংবাদ আছে। নিয়াজি বিরক্ত গলায় বললেন, দুঃসংবাদ শোনার মতো মানসিক অবস্থা এখন আমার নেই। তারপরেও বলো। আমাদের একটা পুরো কোম্পানি কাদের সিদ্দিকী ধ্বংস করে ফেলেছে। কয়েকজন তার হাতে ধরাও পড়েছে। কাদের সিদ্দিকীকে? ইন্ডিয়ান আর্মির? জি না স্যার, একজন সিভিলিয়ান, মুক্তি। তাকে মৃত অথবা জীবিত অবস্থায় আমার সামনে হাজির করবে। তোমার প্রতি এটি আমার আদেশ, একটি সামরিক আদেশ। জেনারেল নিয়াজি টেলিফোন রেখে দিলেন। তার মেজাজ প্রচণ্ড খারাপ। তবে কিছুক্ষণের মধ্যেই পুরনো ফুরফুরে ভাব আবার ফিরে এলো। তিনি তার আত্মজীবনী নিয়ে ভাবতে লাগলেন।